ইরান ইসরায়েল মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনার কেন্দ্রে এখন উঠে এসেছে একটি মাত্র অস্ত্র, যুক্তরাষ্ট্রের তৈরি GBU-57, যেটি বিশ্বের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা হিসেবে পরিচিত। এই বোমার আনুষ্ঠানিক নাম ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। ওজনে প্রায় 30,000 পাউন্ড বা 13,500 কেজি এবং দৈর্ঘ্যে প্রায় 6 মিটার। এই অস্ত্র বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক গুদামে মজুদ আছে। সাম্প্রতিক ঘটনার পর এই বোমা শুধু একটি সামরিক ক্ষমতার প্রতীক নয়, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতের যুদ্ধ কৌশল নির্ধারণের সম্ভাব্য কেন্দ্রবিন্দু। এই অস্ত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বাংকার ভেদ করার ক্ষমতা। মাটি বা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে GBU-57। এটি কাজ করে একটি সুইয়ের মতো, যেটি মাটির পৃষ্ঠে আঘাত করার পর এক নিখুঁত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অনেক গভীরে প্রবেশ করে এবং নির্ধারিত গভীরতায় পৌঁছে বিস্ফোরিত হয়। এই নির্দিষ্ট সময় বিলম্বের মাধ্যমে বিস্ফোরণ প্রক্রিয়া সারফেস ব্লাস্ট এর বদলে সাবটারেনিয়ান ডিস্ট্রাকশন তৈরি করে, ফলে সাধারণ কংক্রিট, পাথর কিংবা স্টিল দিয়ে নির্মিত গভীরস্থ স্থাপনাও ভেঙে ফেলা সম্ভব হয়। এই অস্ত্র বহন করতে পারে শুধুমাত্র একটিমাত্র যুদ্ধবিমান, B-2 স্পিরিট স্টিলথ বোম্বার, যেটি বর্তমানে একমাত্র যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কাছেই রয়েছে। এই বোম্বার প্রতি ফ্লাইটে দুটি MOP বহন করতে সক্ষম এবং এর মিশন রেঞ্জ একটানা প্রায় 11,000 কিলোমিটার, অর্থাৎ আমেরিকার মূল ভূখণ্ড থেকে ইরানের স্থাপনায় আঘাত হানার সক্ষমতা এই বোম্বারের রয়েছে। তবে বাস্তবে মিশনের সুবিধার্থে ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইতিমধ্যেই কিছু B-2 স্টেশন করা হয়েছে, যেখান থেকে ইরান মাত্র 4,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল ইরানের দক্ষিণে পাহাড়ের গভীরে নির্মিত ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার মতে এই স্থাপনাটি পাহাড়ের নিচে প্রায় 80 মিটার গভীরে অবস্থিত এবং সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ বিভিন্ন সম্ভাব্য পরমাণু কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কেন্দ্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির দীর্ঘমেয়াদী উদ্বেগের একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল দাবি করছে এই কেন্দ্র ধ্বংস না করলে তেহরান শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারবে। ইসরায়েল নিজস্ব ক্ষেপণাস্ত্র ভান্ডারে ফোর্ডোর মতো গভীরস্থ স্থাপনাগুলোর বিরুদ্ধে আঘাত হানার মতো পর্যাপ্ত ক্ষমতা রাখে না। তাদের বিদ্যমান হামার, দালিলা বা স্পাইস বোমা এই ধরনের কংক্রিট আবৃত পাহাড়ের নিচে আঘাত হানলেও ধ্বংস করতে অক্ষম। এর ফলে তেল আবিব এখনও পর্যন্ত এই কেন্দ্রের বিরুদ্ধে কোনো সরাসরি অভিযান পরিচালনা করতে পারেনি। এ কারণে ইসরায়েল বারবার যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি করেছে যেন তারা MOP বোমা ব্যবহারের সম্মতি দেয় অথবা বোমাটি নিজে ব্যবহার করে ফোর্ডো কেন্দ্র ধ্বংস করে। যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত এই বোমার ব্যবহার ইসরায়েলের হাতে ছেড়ে দেয়নি। এটি যে শুধু একটি সামরিক অস্ত্র নয়, বরং কৌশলগত নিঃসারণের প্রতীক। এই কারণেই ওয়াশিংটন এতটা সংযম দেখাচ্ছে, কারণ এই বোমা একবার ব্যবহার শুরু হলে তা ভবিষ্যতের যুদ্ধ নীতিতে এক বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। GBU-57 এমন একটি অস্ত্র যা একমাত্র লক্ষ্যবস্তু ধ্বংস করেই ক্ষান্ত হয় না, এটি আঞ্চলিক শক্তি কাঠামোকে ভেঙে ফেলতে সক্ষম। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির ফেলো কার্লটন হেইলিগ স্পষ্ট করেছেন, এই বোমাকে বাংকার ব্লাস্টার বলা হলেও এটি প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি কার্যকর। এক্ষেত্রে প্রচলিত বোমা যেখানে সরাসরি লক্ষ্যবস্তুকে আঘাত করে তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটায়, সেখানে GBU-57 প্রথমে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করে তারপর ধ্বংস ঘটায়। তবে হেইলিগ সতর্ক করেছেন, এমন দুটি বোমাও ফোর্ডো স্থাপনার সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এর কারণ ফোর্ডো শুধু পাহাড়ের নিচে নয়, বহু পলস্তরে সুরক্ষিত একটি স্ট্রাকচার। এটি অনেকাংশে পরমাণু হামলার বিরুদ্ধেও টিকে থাকার মতো করে নির্মিত। ফলে যদি MOP দ্বারা এটি আঘাতপ্রাপ্তও হয়, তবুও কতটুকু কার্যকরভাবে কেন্দ্রটি নিঃশেষ করা যাবে তা এখনও একটি গুরুত্বপূর্ণ অজানা প্রশ্ন। তদুপরি এই বোমা ব্যবহারের পরিণতি শুধুমাত্র সামরিক পরিসীমায় সীমাবদ্ধ থাকবে না, এটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক সংকট তৈরি করতে পারে, যার জেরে নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে প্রকাশিত স্যাটেলাইট চিত্র ও সামরিক লজিস্টিক রিপোর্টে দেখা গেছে, B-2 স্পিরিট বোম্বার ইতিমধ্যে ভারত মহাসাগর সংলগ্ন মার্কিন ঘাঁটিতে পৌঁছেছে। এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রাথমিক স্তরে সামরিক অবস্থান নিশ্চিত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ফোর্ডো কেন্দ্র ধ্বংস না হলে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তেল আবিবের উচ্চ পদস্থ গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা আশঙ্কা করছেন, ফোর্ডোর মাধ্যমে ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং একবার এই সক্ষমতা অর্জিত হলে তা আর ফিরে নেওয়া সম্ভব হবে না। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হাতে থাকা MOP হয়ে উঠেছে একটি
কঠিন পছন্দ, যা ব্যবহৃত হলে যুদ্ধ শুরু হতে পারে আর না ব্যবহৃত হলে শত্রুপক্ষের হাত শক্তিশালিত হয়ে উঠতে পারে। ইরান ইসরায়েল সংঘাতের আবহে যুক্তরাষ্ট্রের কাছে থাকা GBU-57 বোমা হয়ে উঠেছে এক জটিল সামরিক ও কূটনৈতিক ফ্যাক্টর। ইসরায়েল স্পষ্টভাবে বিশ্বাস করে এই বোমা ব্যবহারের মাধ্যমে কেবল ইরানের ফোর্ডো পরমাণু স্থাপনায় কার্যকর ধ্বংস নিশ্চিত করা সম্ভব। কিন্তু হোয়াইট হাউস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে কিনা, কিংবা যুক্তরাষ্ট্র নিজেই সরাসরি আক্রমণে অংশ নেবে কিনা তা অস্পষ্ট। একদিকে ইসরায়েল যুদ্ধ কৌশলে দ্রুত ফল দেখতে চায়, ফোর্ডো ধ্বংসের মাধ্যমে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে অন্তত কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বহু বছরের জোটসঙ্গী ইসরায়েলকে একতরফাভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার ইরানকে সরাসরি আঘাত করে পরমাণু যুদ্ধের আশঙ্কাও তৈরি করতে চায় না। এই দ্বিধার মধ্যেই অস্ত্রটি হয়ে উঠেছে এক অনির্ধারিত চাবিকাঠি, যা ব্যবহারের সময় বা নীতিগত অনুমতি এখনও অজ্ঞাত। একটি বিষয় পরিষ্কার, MOP একটি অত্যন্ত সীমিত পরিসরে ব্যবহারের জন্য তৈরি। মার্কিন প্রতিরক্ষা সূত্রের মতে এই বোমার সংখ্যা 10 থেকে 20-এর মধ্যে। প্রতিটি বোমা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। ফলে এই অস্ত্র শুধু একটি বিশেষ পরিস্থিতির জন্য সংরক্ষিত, ইসরায়েল চাইলে ব্যবহার করতে পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রের নিজের পক্ষ থেকেও প্রতিটি নিক্ষেপের আগে উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কোনো যুদ্ধে এই বোমা ব্যবহার করেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ ইরান আগেই সতর্ক করেছে তাদের পরমাণু স্থাপনাগুলোর উপর আঘাত হলে তেহরান তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে এবং এর ফল হবে এমন এক পাল্টা প্রতিক্রিয়া যা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যে পরিণত করবে। এমনকি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি কুয়েত, কাতার, বাহরাইন কিংবা সৌদি আরবও যুদ্ধের পরিধির বাইরে থাকবে না। এই বাস্তবতায় হোয়াইট হাউস ও পেন্টাগনের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। কিছু সামরিক জেনারেল বিশ্বাস করেন এখনই আঘাত হানলে ইরানের পরমাণু কার্যক্রম চিরতরে থামিয়ে দেওয়া সম্ভব হবে। আবার কূটনৈতিক মহল মনে করে এই আঘাত নতুন করে বৃহৎ মাত্রার যুদ্ধ ডেকে আনবে, যা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধক্ষেত্রে টেনে আনবে। সেই বিবেচনায় প্রেসিডেন্ট প্রশাসন এখনও পর্যন্ত নীরব অবস্থান ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে এমন বোমা ব্যবহারের ফলে তাৎক্ষণিক লক্ষ্য ধ্বংস না হলেও একটি বড় বার্তা পাঠানো সম্ভব। সেটি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে একক সিদ্ধান্ত নিতে সক্ষম। এর মাধ্যমে ওয়াশিংটন চীন ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী অবস্থানেও মানসিক চাপ সৃষ্টি করতে চায়। ইরান ইতিমধ্যেই নিজেদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। ফোর্ডো ছাড়াও নাতাঞ্জ, আরাক ও ইস্পাহান এলাকায় ইরান একাধিক উচ্চ নিরাপত্তার পারমাণবিক কেন্দ্র নির্মাণ করেছে, যেগুলোর অবস্থান জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এমনও বলা হচ্ছে আরও কিছু কেন্দ্র পাহাড়ের নিচে নয়, পুরোপুরি সুড়ঙ্গের মতো নেটওয়ার্কে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এসব কেন্দ্র নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানলেও পূর্ণ পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল যুদ্ধ কৌশলে দ্রুত ফল দেখতে চায়, ফোর্ডো ধ্বংসের মাধ্যমে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে অন্তত কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বহু বছরের জোটসঙ্গী ইসরায়েলকে একতরফাভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার ইরানকে সরাসরি আঘাত করে পরমাণু যুদ্ধের আশঙ্কাও তৈরি করতে চায় না। এই দ্বিধার জন্যই অস্ত্রটি হয়ে উঠেছে এক অনির্ধারিত চাবিকাঠি, যা ব্যবহারের সময় বা নীতিগত অনুমতি এখনও অজ্ঞাত। একটি বিষয় পরিষ্কার, MOP একটি অত্যন্ত সীমিত পরিসরে ব্যবহারের জন্য তৈরি। মার্কিন প্রতিরক্ষা সূত্রের মতে এই বোমার সংখ্যা 10 থেকে 20-এর মধ্যে। প্রতিটি বোমা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ বিপুল। ফলে এই অস্ত্র শুধু একটি বিশেষ পরিস্থিতির জন্য সংরক্ষিত, ইসরায়েল চাইলেই ব্যবহার করতে পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রের নিজের পক্ষ থেকেও প্রতিটি নিক্ষেপের আগে উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কোনো যুদ্ধে এই বোমা ব্যবহার করেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ ইরান আগেই সতর্ক করেছে তাদের পরমাণু স্থাপনাগুলোর উপর আঘাত হলে তেহরান তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে এবং এর ফল হবে এমন এক পাল্টা প্রতিক্রিয়া যা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যে পরিণত করবে। এমনকি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি কুয়েত, কাতার, বাহরাইন কিংবা সৌদি আরবও যুদ্ধের পরিধির বাইরে থাকবে না। এই বাস্তবতায় হোয়াইট হাউস ও পেন্টাগনের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। কিছু সামরিক জেনারেল বিশ্বাস করেন এখনই আঘাত হানলে ইরানের পরমাণু কার্যক্রম চিরতরে থামিয়ে যাওয়া সম্ভব হবে। আবার কূটনৈতিক মহল মনে করে এই আঘাত নতুন করে বৃহৎ মাত্রার যুদ্ধ ডেকে আনবে, যা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধক্ষেত্রে টেনে আনবে। সেই বিবেচনায় প্রেসিডেন্ট প্রশাসন এখনও পর্যন্ত নীরব অবস্থান ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে এমন বোমা ব্যবহারের ফলে তাৎক্ষণিক লক্ষ্য ধ্বংস না হলেও একটি বড় বার্তা পাঠানো সম্ভব। সেটি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে একক সিদ্ধান্ত নিতে সক্ষম। এর মাধ্যমে ওয়াশিংটন চীন ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী অবস্থানেও মানসিক চাপ সৃষ্টি করতে চায়। ইরান ইতিমধ্যে নিজেদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। ফোর্ডো ছাড়াও নাতাঞ্জ, আরাক ও ইসাকান এলাকায় ইরান একাধিক
উচ্চ নিরাপত্তার পারমাণবিক কেন্দ্র নির্মাণ করেছে, যেগুলোর অবস্থান জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এমনও বলা হচ্ছে আরও কিছু কেন্দ্র পাহাড়ের নিচে নয়। এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে নিজেদের বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে। প্রতিটি স্কোয়াড্রন এখন সক্রিয়। যুদ্ধ বিমানগুলোর ফ্লাইট টাইম বেড়েছে কয়েক গুণ এবং প্যাট্রিয়ট সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকেও ড্রোন, স্যাটেলাইট ও রাডার ইউনিটকে তেহরানমুখী নজরদারিতে রাখা হয়েছে।